নমস্কার, আমি স্নেহা। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা ভিন্ন স্বাদের গল্প ময়ূরকণ্ঠী জেলি। গল্পটির প্রথম প্রকাশ 1965 সালে শারদীয়া আশ্চর্য পত্রিকায়। বড়দের জন্য লেখা সত্যজিৎ রায়ের গল্পগুলির মধ্যে এটি অন্যতম। সত্যজিতের নিজের মতে ময়ূরকণ্ঠী জেলি সায়েন্স ফ্যান্টাসির মধ্যে পড়ে। প্রধান ভূমিকায় শশাঙ্ক, অমিতাভ, নিভা, প্রফেসর বাগচি এবং প্রদোষ। অমিতাভর চরিত্রে অভিষেক বোস, গল্পপাঠ শশাঙ্কর ভূমিকায় অনুভব মুখার্জি, কাহিনীর সূত্রধার আমি স্নেহা। শুরু হচ্ছে ময়ূরকণ্ঠী জেলি। শশাঙ্ক টেবিলের উপর থেকে খাতাটা তুলে নিল। নীল মলাটের ছোট সাইজের সাধারণ নোটবুক। দাম বোধ হয় আজকের দিনে আনা আষ্টেক। কলেজে ফার্স্ট ইয়ারে থাকতে শশাঙ্ক এরকম নোটবুক ব্যবহার করেছে। তখন দাম ছিল 2 আনা। মনে আছে তখন হঠাৎ ডায়েরি লেখার শখ হয়েছিল, কিন্তু সাধারণ ডায়েরির পাতায় কুলিয়ে উঠত না, কারণ শশাঙ্ক কেবল দৈনন্দিন কার্যকলাপের বর্ণনাই লিখত না, সে সম্পর্কে দার্শনিক মন্তব্য, আপন চিন্তাভাবনার বিশ্লেষণ, এমনকি মাঝে মাঝে রাত্রে দেখা স্বপ্নের বিবরণ পর্যন্ত লিখে অস্তিত্বের ব্যাপারটা একটা সাহিত্যিক মর্যাদা ও স্থায়িত্ব দেওয়ার প্রবৃত্তি তখন শশাঙ্কর মনে জেগেছিল। কিন্তু অভ্যেসটা 1 বছরের বেশি টেকেনি। একাগ্রতা জিনিসটা শশাঙ্ককে চিরকালই এড়িয়ে গেছে, যে কারণে মেধাবী ছাত্র হয়েও পরীক্ষায় চমকপ্রদ ফললাভের সৌভাগ্য থেকে সে চিরকালই বঞ্চিত হয়েছে, যাকে বলে গুড সেকেন্ড ক্লাস। শশাঙ্কর স্থান আজীবন সেই পংক্তিতেই রয়ে গেছে। তার ডায়েরিতেও শশাঙ্ক হারিয়ে ফেলেছে, কবে কিভাবে তা মনে নেই। এই খাতাটা অবশ্যই দীনবঞ্চী নয়। শশাঙ্ক প্রথম পাতাটার দিকে চাইল। সরু কলমে কালো কালিতে সুন্দর হস্তাক্ষরে লেখা, সাম নোটস অন লঞ্জিভিটি, পি সরকার, 14th জুলাই 1970। প্রদোষের খাতা, প্রদোষের জিনিয়াসের সর্বশেষ নিদর্শন। খাতার অর্ধেক পাতায় কালির আঁচড় পড়েনি। আয়ুবৃত্তি সম্পর্কে তার শেষ কথা প্রদোষ বলে যেতে পারেনি। 1971 সনের 17 ডিসেম্বর 42 বছর 3 মাস বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রদোষের মৃত্যু হয়। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বায়োকেমিস্ট হিসেবে প্রদোষ তার জীবনের শেষ 2 বছর কোন বিশেষ গবেষণায় লিপ্ত ছিল সে সম্পর্কে বৈজ্ঞানিক মহলে অনেক জল্পনা কল্পনাই হয়েছিল, কিন্তু তার কোনো সঠিক সন্ধান পাওয়া যায়নি। আজ সে সন্ধান জানে কেবল একটি মাত্র ব্যক্তি, শশাঙ্ক শেখর বোস। আপনি বাবার বন্ধু ছিলেন, তাই মায়ের ইচ্ছে আপনি বাবার কাগজপত্রগুলো দেখে সেগুলোকে গুছিয়ে টুছিয়ে যদি একটা প্রদোষের 14 বছরের ছেলে মনীষ ব্যাপারটা পরিষ্কার বোঝাতে না পারলেও শশাঙ্কর বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রদোষের কাগজপত্রের অবিন্যস্ত সম্ভারের শৃঙ্খলা আয়নন, তার অপ্রকাশিত রচনাবলীর একটি তালিকা প্রস্তুত করায় শশাঙ্কর কোনো আগ্রহের অভাব ছিল না। প্রদোষের জীবদ্দশায় কলেজে সহপাঠের সময় থেকেই শশাঙ্ক প্রদোষের প্রতি আকৃষ্ট হয়েও তাকে ঈর্ষা না করে পারেনি। প্রথমে ঈর্ষা করেছে তার মেধাকে, পরে তার খ্যাতি ও লেখনী শক্তিকে। ঈর্ষার আরেকটি কারণ নিভা মিত্রকে প্রদোষের পত্নী রূপে লাভ। অধ্যাপক ভাস্কর মিত্রের কন্যা নিভার সঙ্গে 2 বন্ধুরই একসঙ্গে আলাপ হয় অধ্যাপকের বাড়িতে। অপেক্ষাকৃত সুপুরুষ হয়েও একদিনের আলাপেই শশাঙ্ক প্রদোষের কাছে হার মানতে বাধ্য হয়, কারণ নিভার আশ্চর্য ক্ষমতা ছিল ক্ষণিকের আলাপেই মানুষের বাইরের আবরণ ভেদ করে অন্তরের রূপটি ধরে ফেলার। 3 মাস কোর্টশিপের পর নিভার সঙ্গে প্রদোষের বিবাহ হয়। প্রদোষ বলেছিল, খ্রিস্টান বিয়ে হলে তোকে বেস্টম্যান করতো। শশাঙ্ক নিজে আর বিয়ে করেনি। না করার কারণ তার নিজের কাছে স্পষ্ট। নিভাকে সে ভুলতে পারেনি, এমন অন্য কোনো মেয়েও তার চোখে পড়েনি যে স্মৃতি তার মন থেকে মুছে ফেলতে পারে।
কিন্তু আজ যখন প্রত্যুষ মৃত, তখন তো আর ঈর্ষার প্রশ্ন ওঠে না। তাই মনীষের অনুরোধ শশাঙ্ক ঠেলতে পারেনি। প্রত্যুষের বাড়ির 3 তলার পূর্ব দিকের স্বল্প আয়তন ঘরটিতে 12 দিন অহরাত্র পরিশ্রম করে শশাঙ্ক তার বড়লোক কত বন্ধুর লেখা প্রবন্ধগুলি রচনা কাল অনুযায়ী ধারাবাহিকভাবে সাজিয়ে দিয়েছিল। নীল নোট বইটি চোখে পড়ে 8ম কিংবা 9ম দিনে। একটি বুকশেলফের সবচেয়ে উপরের তাকে মেচনিকফের একটা বইয়ের পিছনে খাতাটি আত্মগোপন করেছিল। মনে পড়ে, খাতাটি পেয়ে এবং তার বিষয়বস্তুর ইঙ্গিত পেয়ে উত্তেজনায় শশাঙ্কর শ্বাস রোধ হবার উপক্রম হয়েছিল। আয়ু বৃদ্ধি সম্পর্কে প্রত্যুষের এ গবেষণার কথা কেউ জানে না, এমনকি প্রফেসর বাগচিও না। প্রদোষকে নিয়ে বাগচির সঙ্গে শশাঙ্কর আলোচনা হয় প্রদোষের মৃত্যুর কয়েকদিন আগেই। বাগচি তখন বলে, কিছুদিন থেকেই প্রদোষ যেন কি একটা ভাবছে, এটা তার অন্যমনস্কতা থেকেই বুঝেছি, কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলে না। তোমায় কিছু বলেছে কি? বাগচি তার 23 বছরের অধ্যাপক জীবনে প্রদোষের মতো ছাত্র পাননি। প্রদোষ যে অনেক আগেই অনেক বিষয়ে তার শিক্ষককে অতিক্রম করে গিয়েছে, সেটা বাগচি নিচেও স্বীকার করতেন। বাগচির গভীর বিশ্বাস ছিল যে বায়োকেমিস্ট্রির জগতে প্রদোষ কোনো একটা যুগান্তকারী অবদান রেখে যাবে। তাই তার ভাবনা চিন্তা, গবেষণা ইত্যাদি সম্পর্কে বাগচির কৌতূহল ছিল অপরিসীম। কিন্তু বাগচি এই খাতাটি সম্পর্কে জানতেন না। বাগচি ছাড়া আর যে দুজন জানার সম্ভাবনা ছিল, সে হলো শশাঙ্ক নিজে এবং প্রদোষ ও শশাঙ্কর বন্ধু অমিতাভ। অমিতাভ আজ 5 বছর হলো লন্ডনের ফ্রিটজম্যান ল্যাবরেটরিজে কাজ নিয়ে দেশ ছাড়া। তাই খাতার ব্যাপারটা তার কাছেও অজ্ঞাত বলে অনুমান করা যেতে পারে। খাতাটি পাওয়ার পরেও শশাঙ্ককে সেটি পড়ার লোভ সম্বরণ করতে হয়েছিল কয়েকদিন, কারণ প্রদোষের রচনাবলী নির্বাচনের কাজ তখনও শেষ হয়নি। 12 দিনের দিন কাজ শেষ হওয়ার পর খাতাটি আত্মভান্ত পড়ে নিয়ে শশাঙ্ক ও প্রফেসর বাগচিকে তার অনুরোধ অনুযায়ী খবর দিল, আপনি এবারে আসতে পারেন স্যার, আমার কাজ খতম। সাকসেসফুল? আসুন, এসে দেখুন। I will be there in an hour. টেলিফোন রাখার প্রায় সঙ্গে সঙ্গে নিভা চা নিয়ে ঘরে ঢুকল। রোজই এই 4:30 সময় নিভা তাকে চা এনে দিয়েছে এবং রোজই এই মুহূর্তটিতে শশাঙ্ক একটা হৃদস্পন্দন অনুভব করেছে। নিভা থান পরে না, তার পরনে সরু কালো পাড়ের মিলের শাড়ি, তার অজ্ঞাত শাড়ি যেন তার রূপকে একটি স্নিগ্ধ আভিজাত্য দান করেছে। কাজ শেষ? হ্যাঁ। কত পরিশ্রম করলেন আপনি। সব সার্থক। আশ্চর্য সব লেখা আবিষ্কার করেছি। কেন জানি শশাঙ্ক ঠিক এই মুহূর্তে নীল খাতাটির কথা আলাদা করে বলতে পারল না নিভাকে। কিন্তু সত্য গোপন করা তো আর মিথ্যা ভাষণ নয়, আর সত্য উদ্ঘাটনের সময় তো পড়েই আছে সামনে। বাগচি এলে তখন তো কথা হবেই। নিভাকে দেখে একটি প্রশ্নই কেবল শশাঙ্কর মনে জাগে, সে কি বিয়ে করে সুখী হয়েছিল? এ কদিনে এতবার দেখেও শশাঙ্ক এ প্রশ্নের উত্তর পায়নি। কিন্তু প্রদোষকে বিবাহ করে সে সুখী হয়নি, এমন সন্দেহ তার মনে উদয় হবে কেন? জিনিয়াসের স্ত্রীর জীবনে শূন্যতা থাকতে বাধ্য, এমন একটা প্রচলিত বিশ্বাসই কি এই সন্দেহের উৎস? বাগচি এলেন প্রায় 6টায়। কিরকম বুঝেছ হে? রিমার্কেবল। যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি। রচনা সংখ্যাও বেশি, বিষয়বস্তুর বৈচিত্র্যও যা আন্দাজ করেছিলাম তার চেয়ে বেশি। আমি একটা মেমোরিয়াল ভলিউমের কথা ভাবছি, সেটা হলো ইমিডিয়েট কাজ। তোমার সাহায্য চাই, বলাই বাহুল্য। শশাঙ্কর প্যান্টের ডান পকেটে সে নীল খাতা। মানুষের আয়ু বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে যুগান্তকারী গবেষণা, পশ্চিমের আধুনিকতম গবেষণা ও প্রাচ্যের সুপ্রাচীন আয়ুর্বেদিক জ্ঞানের সংমিশ্রণের লব্ধ এলেক্সির অফ লাইফ
অথবা আয়ুবৃদ্ধিকর ড্রাগ প্রস্তুত প্রণালীর বর্ণনা। প্রত্যুষের মতে এই ড্রাগ ইঞ্জেকশনের ফলে মানুষের বাঁচবে অন্তত 150 বছর। ব্যক্তিবিশেষের মেটাবলিজম অনুযায়ী আয়ুর তারতম্য হবে অবশ্যই, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে 200-250 বছর বাঁচাও অসম্ভব নয়। এই ড্রাগের অবশ্যম্ভাবী সাফল্য সম্বন্ধে সুস্পষ্ট ভবিষ্যৎবাণী করে গেছে প্রত্যুষ। শশাঙ্কর ডান হাতটা অন্যমনস্কভাবেই তার প্যান্টের ডান পকেটে প্রবেশ করল। বাগচি এতক্ষণ প্রত্যুষের লেখাগুলি নেড়ে চেড়ে দেখছিল। 1970 পর্যন্ত ওর কাজের ও চিন্তাধারার বেশ একটা ধারাবাহিক ছবি পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার। কিন্তু এই কি সব? আর কোনো খাতা নেই? শশাঙ্কর হঠাৎ গরম লাগছে। সে হাতের কাছে পাখার রেগুলেটরটা 3 থেকে 5-এর ঘরে ঠেলে দিল। বাগচি আবার বললেন, তুমি সব জায়গায় খুঁজে দেখেছো? নিভা আবার ঘরে এসেছে। এবার প্রফেসর বাগচির জন্য চা ও মিষ্টি। শশাঙ্ক একটা কলা খাকরানি দিয়ে বলল, দেখেছি স্যার। কিছু পাওনি? হয়তো আলগা ফুলস্ক্যাপ কাগজে কিছু থাকতে পারে। ওর মাথাটা যে পরিমাণে পরিষ্কার ছিল, কাজের পদ্ধতিটা তো সবসময় ঠিক সেরকম। শশাঙ্ক ডান হাতের তর্জনী, মধ্যমা ও পৃষ্ঠাংশ দিয়ে পকেটের খাতাটা শক্ত করে আঁকড়ে ধরল। আর কিছুই পাইনি স্যার। পরিষ্কার কলায় অস্বীকারোক্তিটা কবজি ঘরে অস্বাভাবিক রকমের গম্ভীর শোনালো। বলে বাগচি কেমন যেন অন্য মনস্ক হয়ে গেল। বাগচি কি তাকে সন্দেহ করছেন? কিন্তু এ সন্দেহ যে দূর করতে হবে। শশাঙ্ক তার গলার স্বর আরো দৃঢ় করল, এ ঘরে আর কোথাও কিচ্ছু নেই স্যার। বাগচি একটা দীর্ঘশ্বাস ফেললেন। অবশ্যই এই 43 বছরের জীবনে প্রত্যুষ যা করে গেছে তার কোনো তুলনা নেই, কিন্তু তাও। বাগচি নিভার দিকে চাইলেন। বৌমা, কিছু হেল্প করতে পারো? নিভা তার শান্ত আয়ত চোখ দুটি বাগচির দিকে তুলল। বাগচি প্রশ্নটিকে আরেকটু বিশদভাবে ব্যক্ত করলেন। প্রত্যুষ তার জীবনের শেষ 2 বছর কি নিয়ে ভেবেছে তার কোনো লিখিত ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তোমায় সে মুখে কখনো কিছু বলেছে কি? বুঝতেই তো পারছো, তার চিন্তার সামান্য কণাটুকুরও আজ মূল্য অনেক। নিভা কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীর সংযত কণ্ঠে বলল, উনি নিজের কাজের ব্যাপারে আমাকে কিছুই বলতেন না। বাগচি এবার বললেন, তাকে ইদানিং কিছু লিখতেও দেখোনি? এই প্রশ্নের উত্তর শশাঙ্কই দিল। আমি তো বলছি স্যার, কোনো জায়গা বাদ রাখিনি, তন্ন তন্ন করে খুঁজেছি। শশাঙ্ক মন স্থির করে ফেলেছে, প্রত্যুষের শেষ রচনাটি আর প্রত্যুষের থাকবে না। এটা হবে তার নিজেরই লেখা, নিজেরই গবেষণা, নিজেরই জ্ঞান ও অনুসন্ধিৎসার ফল। দ্বন্দ্ব তো কেবল নিজের মনের সঙ্গে, বিবেকের সঙ্গে। আর তো কেউ জানবেও না, বুঝবেও না। আজ থেকে 6 মাস, হ্যাঁ অন্তত 6 মাস সে কাউকে কিচ্ছু জানাবে না। 6 মাস সময়টার প্রয়োজন আছে, কারণ মিথ্যেটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। এই কটা মাস তাকে আয়ুবৃদ্ধি সম্পর্কে পড়াশোনা করতে হবে, বাগচির মতো লোকের মনে যাতে কোনো সন্দেহ না স্থান পায়। মাঝে মাঝে তাকে বাগচির সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা করতে হবে। তাকে বুঝিয়ে দেবে যে আয়ুবৃদ্ধি প্রশ্নটা তাকে ভাবিয়ে তুলেছে। সে পড়াশোনা করছে, রিসার্চ করছে। তারপর সময় হলে সে খাতাটা বাগচিকে দেখাবে। কার খাতা? প্রত্যুষের খাতা? অবশ্যই না। প্রত্যুষের খাতার প্রতিটি অক্ষর সে অন্য খাতায় কপি করে নেবে। সে খাতার প্রথম পাতায় সে লিখবে, সাম নোটস অন লঞ্জিভিটি বাই S.S. বোস।
তারপর তার প্রথম কাজ হবে প্রদোষের ফর্মুলা অনুযায়ী আয়ু বৃদ্ধির ড্রাগটি প্রস্তুত করা। একটা বাদে কোনো উপাদানই দুষ্প্রাপ্য নয়, যেটি দুষ্প্রাপ্য সেটিও অর্থ আর ব্যক্তিগত প্রভাবের বিনিময় লভ্য। আজ তারিখ 3রা আগস্ট 1972। আজ শশাঙ্ক তার ড্রাগ প্রস্তুতের কাজ শুরু করবে, কিন্তু আগে প্রদোষের খাতাটি নিশ্চিহ্ন করে ফেলা দরকার। অন্য কাজ সমস্ত করা হয়ে গেছে। একটি বড় সাইজের কালো খাতায় শশাঙ্ক প্রদোষের লেখা কপি করে নিয়েছে। বাগচির মনে যাতে কোনো সন্দেহের উদ্রেক না হয় তার ব্যবস্থাও হয়ে গেছে। এই 6 মাসে একাধিকবার শশাঙ্ক তার সঙ্গে বসে আয়ু বৃদ্ধি নিয়ে আলোচনা করেছে। বাগচির প্রথমে বিস্ময় প্রকাশ করেছেন, পরে আনন্দিত হয়েছেন ও তাকে উৎসাহ দিয়েছেন। বুঝেছি, প্রদোষের ব্যক্তিত্বই এতদিন তোমার নিজের ব্যক্তিত্বকে প্রকাশ হতে দেয়নি। বন্ধু বিচ্ছেদে উপকার হয়েছে তোমার, এটা অস্বাভাবিক নয়। মানুষের মন বড় বিচিত্র জিনিস। করে যাও তোমার কাজ। সাহায্যের প্রয়োজন হলে চাইতে দ্বিধা করো না। ফর্মুলাটির কথা বাগচিকে সে বলেনি। অনেক ভেবেই সে স্থির করেছে যে একেবারে ড্রাগটি প্রস্তুত করে তবে সে সব কিছু প্রকাশ করবে। এত করেও আজ প্রদোষের খাতাটি নষ্ট করার পূর্ব মুহূর্তে সে কেন দ্বিধাবোধ করছে? শশাঙ্ক বুঝল যে বিবেক বলে যে বস্তুটি মানুষের অন্তরের একটি নিভৃত কক্ষে বাস করে, সেই বিবেক এই সংশয়ের কারণ। কিন্তু আজকের দিনে জীবনের প্রতিষ্ঠা লাভ করতে গেলে কি সত্যিই ওই বস্তুটির কোনো প্রয়োজন আছে? গত কয়েক দশকের পৃথিবীর ইতিহাসে কতগুলি প্রধান ঘটনা বিশ্লেষণ করলে কি এই সত্যটাই প্রমাণ হয় না যে বিংশ শতাব্দীতে বিবেক জিনিসটার কোনো মূল্য নেই? হিটলারকে আজ যারা নিন্দা করে, সাময়িক হলেও হিটলারের মতো প্রতিপত্তি তাদের কজনের ভাগ্যে জুটেছে? হিরোশিমার ওপর আণবিক বোমা বর্ষণ করেও আমেরিকার সম্মানে কোনো হানি হয়েছে কি? আসলে আজকের দিনে বিজ্ঞানের প্রসারই যখন মানুষের মন থেকে পরলোক, পরজন্ম ইত্যাদি চিন্তা মুছে ফেলে দিয়েছে, তখন বিবেক জিনিসটা সত্যি আর কোনো প্রয়োজন নেই। শশাঙ্ক মনে জোর পেল। পকেট থেকে দেশলাই বার করে প্রদোষের খাতার মলাটের দিকে একটি কোণে অগ্নিসংযোগ করে খাতাটা হাত থেকে মেঝেতে ফেলে দিল। হাতের ঘড়িতে হিসেব করে শশাঙ্ক দেখল খাতাটি পড়তে সময় লাগলো 3.5 মিনিটের কিছু বেশি। ড্রাগ প্রস্তুত পর্বের বিস্তারিত বিবরণ এই কাহিনীতে কেন নিষ্প্রয়োজন সেটা যথাস্থানে প্রকাশ্য। আপাতত অন্য একটি ঘটনাকে প্রাধান্য দিতে হয়। 3রা আগস্ট সকাল 9:30টায় শশাঙ্ক প্রদোষের খাতাটি পুড়িয়ে ফেলে। দ্বিপ্রাহরিক আহার সেরে সে তার বালিগঞ্জের সর্দার শঙ্কর রোডের ফ্ল্যাট থেকে যাবে বেলঘরিয়া। সেখানে তার এক মামার একটি প্রায় পরিত্যক্ত বাগানবাড়ির একটি ঘরে গত 6 মাসের মধ্যে সে একটি ল্যাবরেটরি তৈরি করেছে। ড্রাগটি প্রস্তুত হবে এই ল্যাবরেটরিতেই, তবে দিনের বেলা নয়, মধ্যরাত্রে। খেতে বসার মুখটিতে শশাঙ্ক একটি টেলিফোন পেল। কে শশাঙ্ক, চিনতে পারছিস? সে কি, কবে এলি? অমিতাভ বিলেত থেকে ফিরে এসেছে অপ্রত্যাশিতভাবে। কাল সকালে। কি ব্যাপার? বোনের বিয়ে, ভাবতে পারিস? যাবার সময় দেখে গেছি ফ্রক পরছে। শশাঙ্ক হাসে। কেমন আছিস? আমি তো ভালোই, তুই কেমন? সো সো, কিন্তু খবর জানিস তো? প্রদোষের ব্যাপার তো টেরেবল, আমি তো বিশ্বাসই করতে পারিনি। হুম দ্য গডস লাভ, জানা আছে তো? খুব জানি, যে কারণে আমার বিশ্বাস আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে।
আশ্চর্য, মৃত্যুর মাসখানেক আগে ওর একটা চিঠি পেয়েছি। আগে কোনোদিনও লেখেনি, ওই প্রথম আর ওই শেষ। শশাঙ্কর গলাটা ধরে গেল। তোকে চিঠি? তুই? কি হলো? না না, মানে তোকে চিঠি লিখেছিল? আর বলিস না, তখন কাজে বেরোচ্ছি, ভীষণ তাড়া। চিঠিটা এলো, একবার কোনো রকমের চোখ বুলিয়ে হাতে একটা পেপার ব্যাগ ছিল, তার মধ্যে রেখে দিলুম। আর সেটা যে কোথায় যে হাত থেকে স্লিপ করে পড়লো, বোধহয় টিউবেই। সে কি রে? এত আফসোস হলো। বেশ বড় চিঠি জানিস, আর ফুল অফ ইন্টারেস্টিং থিংস। কি জানি কি একটা নিয়ে রিসার্চ করছিল, সামথিং টু ডু উইথ শশাঙ্কর গলায় শ্লেষ্মা একবার কেশে নিয়ে এসে বলল, লন্ডনের হাওয়ায় তো স্মৃতিশক্তিটা এফেক্টেড হচ্ছে বলে মনে হচ্ছে। ও ইয়েস, মনে পড়েছে, লঞ্জিভিটি। আসল ব্যাপারটা কি জানিস, আমার নিজের আবার আয়ু বৃদ্ধির ব্যাপারে খুব বেশি ইন্টারেস্ট নেই। ঠাকুরদাকে দেখেছি তো, 80 বছর বয়স অবধি কি জ্বালানটাই না জ্বালিয়েছেন। আরও 50টা বছর যদি ও জ্বালানি সইতে হতো, উফ। সমস্ত ব্যাপারটা হালকা করার উদ্দেশ্যে শশাঙ্ক একটা হাসির চেষ্টা দিতে গিয়ে ব্যর্থ হলো। তারপরে সে বলল, এমন একটা ব্যাপার নিয়ে সে ভাবছিল, আর তার একটা নোট পর্যন্ত নেই। নোট নেই? কিন্তু ও যে, তুই ঠিক বলছিস তো? আমি তোর লেখাপত্র সব ঘেঁটে করে গুছিয়ে দিলুম। কিচ্ছু পাসনি অন লঞ্জিভিটি? নাথিং। তুই বোধহয় গন্ডগোল করছিস। কিন্তু ভেরি স্ট্রেঞ্জ। তাহলে কি লঞ্জিভিটি নয়, সামথিং এলস হবে? বাবা, যাই হোক, 11ই সন্ধ্যে 7টা। কি? ডলের বিয়ে, বললাম না, আসা চাই। অবশ্যই তোর বাড়ি একবার যাবই। কাল তো রোববার, সকালের দিকে আছিস? আছি। তোর বাগচির সঙ্গে দেখা হয়েছে? পাগল, ফোনও করিনি, সময় কোথায়। শুধু নিভাকে একটা ফোন করে সমবেদনা জানিয়েছি। ওকে প্রদোষের চিঠির কথা? না না, পাগল নাকি, হারিয়ে ফেলেছি শুনলে কষ্ট পাবে। আচ্ছা চলি ভাই, বাই বাই। রিসিভারটা নামিয়ে রেখে শশাঙ্ক কিছুক্ষণ স্তব্ধ হয়ে চেয়ারে বসে রইল। তাহলে কি তাকে সত্যটা প্রকাশ করে দিতে হবে? কিন্তু গত 6 মাসের এত পরিশ্রম, এত অর্থব্যয়, রাত্রি জাগরণ, অর্থ ও খ্যাতির এত রঙিন স্বপ্ন, সবকে ব্যর্থ হবে। এই স্বপ্ন সৌধ যদি তাসের ঘরের মতো ভেঙে যায়, তাহলে সে বাকি জীবনটা কি নিয়ে থাকবে? এখন তো তার আর অন্য কোনো কাজে মন নেই। সত্যি বলতে কি, আয়ু বৃদ্ধি সম্পর্কে পড়াশোনার ফলে তার ও বিষয়ে রীতিমতো জ্ঞান ও অনুসন্ধিৎসার সঞ্চার হয়েছে। না, এ কাজ তাকে করতেই হবে। যেভাবে প্ল্যান করেছিল সেভাবেই। অমিতাভর মনে যেটুকু সন্দেহ আছে দূর করতে হবে। আর ও তো এসেছে বোনের বিয়ের ব্যাপারে, মাসখানেকের বেশি থাকবে না নিশ্চয়ই। তারপর ও চলে গেলে ড্রাগের খবরটা প্রকাশ করলেই হবে। বিকেলে বেলঘরিয়া যাবার মুখে মনীষ এলো। তার হাতে একখানা চিঠি। এটা মা দিলেন। শশাঙ্ক হালকা সবুজ রঙের খামটা খুলে চিঠিটা পড়ল। মাননীয় শ্রী, সে যে কাজ করে দিয়ে গেলেন, তারপর কই আর এলেন না তো। আমার একান্ত ইচ্ছে আপনি একদিন আমাদের এখানে খান। কোন দিন সুবিধা হবে সেটা না হয় মনুকে, না হয় আমাকে টেলিফোন করে জানিয়ে দেবেন। আশা করি ভালো আছেন। ইতি বিনীতা, নিভা সরকার। চিঠিটা পড়া শেষ হলে শশাঙ্ক সেটাকে ভাঁজ করে মনীষের পিঠে ছোট্ট একটা চাপ্পড় মেরে বলল, মাকে বলো যেদিন আসবো তার 2 দিন আগে টেলিফোন করে জানিয়ে দেবো।
কেমন? মনীষ চলে গেলে পর শশাঙ্ক নিভার চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। ড্রাগ প্রস্তুত পর্বের বিবরণ এই কারণে নিষ্প্রয়োজন যে প্রদোষের নির্দেশ অনুযায়ী উপাদান মিশিয়ে যে পদার্থটি তৈরি হলো প্রদোষের আনুমানিক বর্ণনার সঙ্গে তার কোনো মিল নেই। রাত 12টার সময় কাজ শুরু করে ভোর 5টায় শশাঙ্কর কাঁচের পাত্রটিতে যে বস্তুটি আবির্ভূত হলো তেমন বস্তু শশাঙ্ক এর আগে কখনো দেখেনি। প্রদোষ তার খাতায় লিখেছিল তরল পদার্থের কথা, যেটি পাওয়া গেল সেটি হলো ভিসকাস অর্থাৎ চিটচিটে থকথকে। পদার্থটির প্রথম অবস্থা অবশ্যই তরলে ছিল, কিন্তু 5 মিনিটের জন্য ঘরের বার হয়ে ফিরে এসে শশাঙ্ক দেখল সেটি জমতে শুরু করেছে। যে অবস্থায় এসে জমা থামল সেটা দেখে কেবল একটি জিনিসের কথাই মনে হয়, জেলি। রং যদি লাল হতো তবে সেটাকে পেয়ারার জেলি বলে ভুল করা অস্বাভাবিক হতো না, কিন্তু এখন সে ভুলের প্রশ্নই ওঠে না। জেলি জাতীয় কোনো পদার্থের যে এমন রং হতে পারে তা শশাঙ্ক ভাবতেও পারেনি। বৈদ্যুতিক আলোতে রঙের বাহার ঠিক ধরা পড়েনি। ভোরবেলা পূর্ব দিকের খোলা জানলাটা দিয়ে সূর্যের রশ্মি এসে জেলির গায়ে পড়াতে সমস্ত ঘর যেন আলোয় আলো হয়ে উঠল। শশাঙ্ক উপরের দিকে চেয়ে দেখল জেলি থেকে আলো পরিস্ফুলিত হয়ে সিলিংয়ের উপর ছড়িয়ে পড়ে নয়নাভিরাম নীলাভ চাঁদোয়ার সৃষ্টি করেছে। কিন্তু শুধুই কি নীল? শশাঙ্ক লক্ষ্য করল দৃষ্টিকোণের সামান্যতম পরিবর্তনেই জেলির রং বদলাচ্ছে। নীলই প্রধান, কিন্তু সবুজ ও লালের আভাসও পাওয়া যায়। এ রঙে ময়ূরকণ্ঠী ছাড়া আর কিছু বলা যায় না। বিস্ময়ের মধ্যেও শশাঙ্কর হাসি পেল। ময়ূরকণ্ঠী জেলি? প্রদোষ এ কিসের ফর্মুলা দিয়ে গেল? এ কি ড্রাগ না অন্য কিছু? জীব রসায়নের ইতিহাসে কি এর স্থান, না প্রাতরাশের মেনুতে? যাই হোক না কেন, এমন চমকপ্রদ বর্ণচ্ছটা শশাঙ্কর অভিজ্ঞতায় এই প্রথম। নাইবা থাকুক এর কোনো আয়ুবৃদ্ধির শক্তি, এর অনির্বচনীয় সৌন্দর্যই ধৈর্য ও শ্রম সার্থক করেছে। শশাঙ্ক তন্ময় হয়ে পাত্রটির দিকে চেয়ে থাকতে থাকতে লক্ষ্য করল জেলির মধ্যে যেন একটা মৃদু স্পন্দনের ভাব। মুহূর্তকাল বিস্ময়ের পর শশাঙ্ক এই স্পন্দনের একটা কারণ অনুমান করল। জেলি এতটাই সেন্সিটিভ যে ভোরের সূর্যালোকের মৃদু উত্তাপই এতে উত্তেজনার সঞ্চার করতে সক্ষম, অর্থাৎ জেলি গরমে ফুটছে। শশাঙ্ক পূর্ব দিকের জানলাটা বন্ধ করে দিয়ে টেবিলের কাছে ফিরে এসে পাত্রটির গায়ে হাত দিয়েই তার অস্বাভাবিক উষ্ণতা অনুভব করল। তারপর অতি সন্তর্পণে পাত্রের মুখের কাছে হাতের তেলোটা আনা মাত্র বিদ্যুৎ বেগে হাতটা সরিয়ে নিয়ে লম্ফ দিয়ে শশাঙ্ক 3 হাত পিছিয়ে যেতে হলো। হাতের তেলোতে অসহ্য যন্ত্রণা। শশাঙ্ক দেখলে ফোসকা। সৌভাগ্যক্রমে ফার্স্ট এডের বাক্সটি আনতে ভুলেনি শশাঙ্ক। বার্নল দিয়ে নিজের হাতে নিজেই ব্যান্ডেজ করে আরেকবার টেবিলের কাছে ফিরে গিয়ে শশাঙ্ক দেখল জেলি এখন নিস্পন্দন, পাত্রও ঠান্ডা। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, সূর্যের আলোর অভাবেও জেলিটি থেকে আপনা হতেই একটা আলো বিচ্ছুরিত হচ্ছে। মাথার উপরে এখনো নীলাভ চাঁদোয়া। এতে কি তবে ফসফরাস আছে? কিন্তু সে জাতীয় কোনো পদার্থ তো উপাদানে ছিল না। শশাঙ্ক এবার সাহস করে পাত্রটিতে হাতে তুলে নিল। জেলির ওজন মন্দ নয়, দেখে তো মনে হয়নি। জেলির বদলে পাড়া থাকলেও এর চেয়ে বেশি ওজন হতো না। শশাঙ্ক এবার ধীরে ধীরে পাত্রটিকে কাত করতে লাগলো। পাত্রের পাশে টেবিলের উপর পড়ে একটি কম্পমান গোলকের আকার ধারণ করল।
আধারমুক্ত হওয়ার ফলে জেলির ঔজ্জ্বল্য যেন আরও বেড়ে গেল। ধীরে ধীরে গোলকের অস্থিরতা দূর হলো। এখন সেটি একটি নিটল, নিষ্কলঙ্ক, ময়ূরকণ্ঠী বর্ণযুক্ত স্বতঃস্ফূর্ত আলোকপিণ্ড। 8:30টায় শশাঙ্ক তার বালিগঞ্জের ফ্ল্যাটে ফিরে এলো। ব্যান্ডেজবদ্ধ ডান হাতের তেলোয় এখনও সে মৃদু যন্ত্রণা অনুভব করছে, কিন্তু তাতে ক্ষতি নেই। তার সমস্ত সত্তা এখন নবাবিষ্কৃত অপরূপ বর্ণচ্ছটা সম্পৃক্ত জেলির ভাবনায় আচ্ছন্ন। আয়ু বৃদ্ধির প্রশ্নটা এখন তার কাছে বড় নয়। যে পদার্থটি এখন তার গবেষণাগারে বন্দি অবস্থায় রয়েছে, পার্থিব জগতে তার রূপের তুলনা বিরল। গুণও যদি কিছু থেকে থাকে সেটার, আর মানুষের প্রয়োজনে যদি সেটা আসে, তবে সেটা হবে ফাউ। 11টার কিছু পরে অমিতাভ এলো। তার চাহনির অস্বাভাবিক উচ্ছলতা শশাঙ্ক দৃষ্টি এড়াল না। শশাঙ্কর খাটে ধপ করে বসে খোলা খবরের কাগজের উপরে একটা চাপড় মেনে অমিতাভ বলল, আই ওয়াজ রাইট। শশাঙ্ক উৎকণ্ঠা দমন করে চেয়ারে বসে সিগারেটের টিনটা অমিতাভর দিকে এগিয়ে দিল। অমিতাভ বলল, ওসব রাখ, এ দেখ। পকেট থেকে একটা চিঠি বার করে অমিতাভ শশাঙ্কর দিকে এগিয়ে দিল। আজ নিভার ওখানে গেছিলাম। এই অসমাপ্ত চিঠিটা প্রতোষের শোয়ার ঘরের টেবিলের দেরাজে পাওয়া গেছে। অ্যান্ড আই ওয়াজ রাইট। চিঠিটা ইংরেজিতে লেখা, তর্জমা করলে এই দাঁড়ায়, প্রিয় অমিতাভ, এত অল্প সময়ের মধ্যেই আরেকখানা চিঠি পেয়ে নিশ্চয়ই খুব অবাক লাগবে তোমার, কিন্তু না লিখে পারলাম না। গত চিঠিতেই আয়ুবৃদ্ধি সম্পর্কে গবেষণার কথা উল্লেখ করেছিলাম, মনে আছে বোধহয়? তাতে একটা নতুন ড্রাগ আবিষ্কারের সম্ভাবনার কথা লিখেছিলাম। এবারে তার ফর্মুলাটা তোমাকে জানিয়ে দিতে চাই, কারণ আমি নিজে এ কাজ শেষ করে উঠতে পারবো কিনা জানি না। কদিন থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার নিজের আয়ু বোধ হয়। চিঠিটা একবার শেষ করে দ্বিতীয়বার পড়ার সময় শশাঙ্ক শুনল অমিতাভ বলছে, এখন কথা হচ্ছে, where is that formula and where is that notebook? শশাঙ্ক চিঠিটা ফিরিয়ে দিল। কি করে জানবো বল? আর এমনও তো হতে পারে প্রত্যুষ শেষকালে সে খাতাটা ডিস্ট্রয় করে ফেলেছে। হয়তো মনে হয়েছে সে ভুল পথে চলেছে, তার গবেষণার কোনো মূল্য নেই। তাছাড়া শশাঙ্কর মাথায় হঠাৎ একটা পৈশাচিক বুদ্ধি খেলে গেল। তাছাড়া আমিও যে ওই ব্যাপারটা নিয়ে ভাবছি সেটা তো আমি প্রত্যুষকে বলেছিলাম। হয়তো সে কারণেই। তুইও ভাবছিস মানে? অমিতাভ দৃষ্টিতে যুগপৎ বিস্ময় ও অবিশ্বাস। মানে যা বুঝছ তাই। আমি সে কথা প্রত্যুষকে বলেছিলাম, প্রত্যুষ জানতো। তুই তো চিনতিস প্রত্যুষকে, সেন্টিমেন্টাল। বন্ধুর যাতে ক্ষতি না হয় তার জন্য নিজে স্যাক্রিফাইস করতে দ্বিধা করতো না, তাই নয় কি? অমিতাভ কিছুক্ষণ নির্বাক থেকে শশাঙ্কর দিকে চেয়ে বলল, তুইও লঞ্জিভিটি নিয়ে রিসার্চ করছিস? তোর নোটস আছে? আছে বই কি। তুই কি ভাবছিস আমি বসে কেবল পৈতৃক সম্পত্তি ভোগ করছি আর আমার ভাগ্যে লবডঙ্কা? না না, তা কেন? অমিতাভ যেন কিঞ্চিত অপ্রস্তুত, অনুতপ্ত। তোর যে বুদ্ধি নেই এ কথা তো কোনোদিনও বলিনি, ভাবিও নি। তোর যেটার চিরকালই অভাব ছিল সেটা হচ্ছে একাগ্রতা আর অ্যাপ্লিকেশন। তাছাড়া তোর চিন্তায় কোনোদিন ডিসিপ্লিন ছিল না। কিন্তু চিন্তা শক্তিটাই যে নেই এসব কথা কি কখনো বলেছি? শশাঙ্ক একটা সহজ আছি হেসে বলল, যাই হোক, ধরে নিয়ে যে শশাঙ্ক আর সে শশাঙ্ক নেই। অমিতাভ খাট থেকে উঠে পাইচারি শুরু করেছে। তার অস্থিরতা যে 16 আনা বিশ্বাসের অভাবেই, তা শশাঙ্ক জানে। কিন্তু তাতে ক্ষতি নেই। কি করতে পারে অমিতাভ? সন্দেহ যতই হোক না কেন, জিনিসটার সম্ভাব্যতা সে উড়িয়ে দিতে পারে না কখনোই। আর তাকে মিথ্যেবাদী বা প্রমাণ করবে কি করে সে?
তুই প্রতোষের বাড়িতে গিয়ে কাজ শুরু করার আগে আর কেউ ওর কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছিল? তা তো ঠিক জানি না। অমিতাভ থেমেছে। জানলা থেকে মুখ ফেরাতে শশাঙ্ক লক্ষ্য করলো তার কপালে শ্বেত বিন্দু। অমিতাভ কণ্ঠস্বর দৃঢ় করে বলল, কিছু মনে করিস না, কিন্তু তোর কথা আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। শশাঙ্ক বিবেক বস্তুটিকে আগেই বর্জন করেছে, সুতরাং এমন সংকটময় মুহূর্তেও সে বিচলিত হলো না। উপযুক্ত কাঠিন্য ও শ্লেষ মিশ্রিত সে বলল, তাহলে তুই বলতে চাস আমি মিথ্যাবাদী? অমিতাভ হঠাৎ যেন ভেঙে পড়ল। খাট থেকে সিগারেটের টিনটা তুলে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি ভাই, ভেরি সরি। মাথাটা গন্ডগোল হয়ে গেছিল। কাজের কাজ বলতে তো কিছুই করিসনি একদিন, তাই ছাত্র হিসেবে যে তুই ভালোই ছিলি সে কথাটা মাঝে মাঝে ভুলে যাই। যাকে আমি উঠি। শশাঙ্ক হেসে ব্যাপারটা হালকা করে দিল। তোর ঝামেলা মিটুক, একদিন তোকে বেলুহরিয়া নিয়ে যাব। তোর সেই মামার বাড়ি? মামা আর এখন থাকেন না, এখন একটা ল্যাবরেটরি করেছি, ওখানে কাজ করছি। এক্সেলেন্ট। এই দেখ, তোকে নেমন্তন্ন চিঠিটাই দেওয়া হয়নি। অমিতাভকে সিঁড়ির মুখটাতে পৌঁছে দিয়ে ঘরের দিকে ফিরে আসার পথে শশাঙ্কর মনে হলো একবার নিভার বাড়ি যাওয়া দরকার। প্রথম চিঠিটার কথা না জানলেও অসমাপ্ত চিঠিটার বিষয়ে নিভাই প্রথম জেনেছে। চিঠির বিষয়বস্তু কি অমিতাভ জানে। নিভার মনেও যদি কোনো সন্দেহের বীজ প্রবেশ করে থাকে তবে সেটাকে অঙ্কুরিত হতে দেওয়া চলে না। নিভা সবে স্নান খাওয়া শেষ করে দ্বীপ্রাহরিক বিশ্রামের আয়োজন করছে। এমন সময় শশাঙ্ক গিয়ে উপস্থিত। নিভার রুচির প্রকৃত পরিচয় পাওয়া যায় প্রতোষের বৈঠকখানায়। এখানে সর্বত্র সচেতন শিল্পীর ছাপ, আপন ভোলা বৈজ্ঞানিকের নয়। টেবিলের উপর সহস্তে এমব্রয়ডারি করা ঢাকনি, দরজা জানলায় সুদৃশ্য পর্দা, সোফার কুশনে নাগা লোকশিল্পের বাহার, ফুলদানিতে রজনীগন্ধা গুচ্ছের স্নিগ্ধ শুভ্রতা যেন নিভার নিরাভরণ সৌন্দর্যকেই প্রতিধ্বনি করে। বসুন, এভাবে খবর না দিয়ে তো আসার কথা ছিল না। শশাঙ্ক নিভার দিক থেকে চোখ ফেরাতে পারে না। আজানুলম্বিত এলো চুলে আজ সে বুঝি প্রথম দেখল নিভাকে। আপনি বলাটা আর ছাড়তেই পারলে না। শান্তভাবে কোলের উপর হাত দুটি জড়ো করে বসে আছে নিভা। শশাঙ্কর কথায় তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসির আভাস ফুটে উঠল। শশাঙ্কর বক্তব্য তার মনে পরিষ্কারভাবে দানা বেঁধেছে। কোনো জড়তাই আর সে অনুভব করবে না আজ। একটা কথা তোমাকে জানানো দরকার নিভা। বলুন। বললে তুমি দুঃখ পাবে জানি, কিন্তু না বললে আমার নিজের বিবেক যন্ত্রণা। দুঃখটা হয়তো তুমি সয়ে উঠতে পারবে, মৃত্যু শোকই যখন এভাবে বহন করছো, কিন্তু কিন্তু আমার বিবেক দংশন বড় সাংঘাতিক। আর না বলে পারছি না নিভা। বলুন। অমিতাভর কাছে প্রতোষের শেষ চিঠির কথা জানলাম। তাতে আয়ুবৃত্তি সম্পর্কে গবেষণার উল্লেখ আছে। জানি, অমিতাভবাবু বলেছেন। তার খাতাটা কেন পাওয়া যায়নি তার কারণ আমি জানি। নিভার দৃষ্টিতে কৌতূহল। কি কারণ? আমিও ওই একই বিষয় নিয়ে রিসার্চ করছিল। সে কথা আমি প্রতোষকে বলি ওর মাস দুয়েক আগে। আমার বিশ্বাস সে নিজের গবেষণা বিসর্জন দিয়ে আমার পথ খোলসা করে দিয়েছে। নিভা এখনো শশাঙ্কর দিকে চেয়ে আছে। কি বলতে চায় তার চাহনি? শশাঙ্কর মনে হলো এমনভাবে একদৃষ্টে নিভা কোনো দিন তার দিকে চায়নি। ভাগ্যবান প্রদোষ, আজ সে নেই, কিন্তু 20 বছর সে নিভার সান্নিধ্য লাভ করেছে। শশাঙ্ক বলল, তার অন্তঃকরণ যে কত মহৎ ছিল এ থেকেই তা বোঝা যায়। এইবার নিভা কথা বলল।
আগে বলেননি কেন? ভেবেছিলাম প্রজোষের গবেষণা আর আমার গবেষণা একত্র করে একটা কিছু করব, কিন্তু যখন বুঝলাম যে সে নিজে আর গবেষণার কোনো চিহ্ন রাখতে চাই, আশা করি আপনার কাজ সফল হবে। প্রজোষের গবেষণার ইঙ্গিত পেলে হয়তো আরও সহজে হতো, তবে এই বিশ্বাস আমার আছে যে এতদিনে হয়তো সত্যিই একটা কাজ, একটা প্রতিষ্ঠা হবে। বিফলতাই তো জীবনের মূল সূত্র হয়ে দাঁড়িয়েছিল। যা চেয়েছি তার কোনোটাই পাইনি কোনোদিনই। নিভা তার দৃষ্টি নত করল। কয়েক মুহূর্তের গভীর স্তব্ধতা ভঙ্গ করে এবার শশাঙ্ক গাঢ় স্বরে বলল, আমি কেবল জানতে চাই আমার প্রতি তোমার বিশ্বাস আছে কিনা। নিভার উত্তর যেন বহু দূর থেকে ভেসে এলো। সে বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। এর পরের কথাটির জন্য শশাঙ্ক নিজেই যেন প্রস্তুত ছিল না। নিভা, তোমার মনে আমার প্রতি এতটুকুও প্রসন্ন ভাব, আকর্ষণ কি স্থান পেতে পারে? ক্ষণিকের জন্য নিভা দৃষ্টি শশাঙ্কর দিকে নিবদ্ধ। তারপর সে দৃষ্টি নত করে আবার সেই শান্ত গলায় বলল, ও প্রশ্ন আজ থাক, এখন থাক। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল। নিভার যেন ব্যস্ত ভাব। শরবত? শশাঙ্কর ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি। আজ থাক, এখন থাক। আপনার হাতে? নিভার চোখ ব্যান্ডেজের দিকে। চায়ের জল ফুটন্ত। চাকরটা ছুটিতে, আমি আবার ব্যাচেলার, জানোই তো। নিভার লেক প্লেসের বাড়ি থেকে ট্যাক্সি করে বেলঘরিয়া পৌঁছতে শশাঙ্ক লাগলো 50 মিনিট। সারাটা পথ সে তার জেলির মনোমুগ্ধকর রূপটি মনে করতে চেষ্টা করেছে, কিন্তু সকালে অল্প সময়ের মধ্যেই তার এত বিচিত্র পরিবর্তন সে দেখেছে যে পদার্থটির কোনো একটি বিশেষ আকৃতি বা বর্ণ তার পক্ষে মনে করা সম্ভব হলো না। কেবল এইটুকুই সে বুঝল যে অস্পষ্টতা সত্ত্বেও ময়ূরকণ্ঠী জেলি তাকে আকর্ষণ করেছে এক অমোঘ সম্মোহনী শক্তির। হাতের তেলোটায় সামান্য জ্বালা এখনও আছে। বাঁ হাতটা পকেটে ঢুকিয়ে চাবিটা বার করে শশাঙ্ক ল্যাবরেটরির দরজাটা খুলল। বাইরে মেঘের ঘন ঘটা, ঘরের জানলা সব বন্ধ। শশাঙ্ক জানে ঘরের সুইচ বোর্ড ঠিক ডান দিকেই। দরজা খুলে অভ্যাস মতো সুইচের দিকে হাত বাড়াতেই শশাঙ্ক বুঝল আলোর কোনো প্রয়োজন হবে না। জেলি প্রসূত ময়ূরকণ্ঠী আলোই তার ঘরটিকে আলো করে রেখেছে। টেবিলের উপর সকালের সেই গোলাকার পিণ্ড অবস্থাতেই জেলি এখনো অবস্থান করছে, কেবল তার আভা সকালের চেয়ে অন্তত 4 গুণ বেশি। শশাঙ্ক মন্ত্রমুগ্ধের মতো টেবিলের দিকে এগিয়ে গেল। নীল আলো এত তীব্র হয় কি করে? শশাঙ্কর চোখে জল আসছে। আনন্দ অশ্রু হবেও বা। টেবিল থেকে যখন 3 হাত দূরে, তখন শশাঙ্ক দেখল জেলিপিণ্ডের মধ্যে মৃদু স্পন্দন আরম্ভ হয়েছে। তবে স্পন্দনটা জেলির সর্বাঙ্গে নয়, কেবল মাথার উপরের একটি অংশে। সেই স্পন্দমান অংশটি থেকেই যেন একটি উত্তাপ নির্গত হচ্ছে। শশাঙ্ক সে উত্তাপ তার দেহে অনুভব করল। বড় সর্বনে সেই উত্তাপ, কারণ এতে বিকর্ষণ নেই। শীতের দিনে আর্তের হাত যেমন আগুনের দিকে এগিয়ে যায়, এই ভর গ্রীষ্মের কুমট অপরাহ্নে শশাঙ্ক ঠিক সেইভাবেই তার দেহের উত্তমার্ধ জেলির দিকে এগিয়ে দিল। তারপর যেটা ঘটল সেটা একেবারেই অপ্রত্যাশিত, এবং সেটা হৃদয়ঙ্গম করার আগেই তীব্র যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় শশাঙ্ক দেখল সে মেঝেতে প্রক্ষিপ্ত হয়েছে। জেলির স্পন্দমান অংশটি থেকে একটি স্ফুলিঙ্গ সদৃশ্য জেলির কণা তীর বেগে ধাবিত হয়ে তার ডান গালে একটি গভীর ক্ষত সৃষ্টি করেছে। কিন্তু আশ্চর্য এই যে
এই আক্রমণ সত্ত্বেও শশাঙ্ক জেলির প্রতি কোনো বিরূপ ভাব অনুভব করল না। সে জানে, সে পড়েছে, শুনেছে যে নতুন কোনো আবিষ্কারের পথে বৈজ্ঞানিকের অনেক বাধা, অনেক বিপত্তি সহ্য করতে হয়, অতিক্রম করতে হয়। আপাতত তার কাজ হওয়া উচিত জেলির জাত ও ধর্ম নির্ণয় করা। তাহলে এর অপ্রত্যাশিত কার্যকলাপ বৈজ্ঞানিক নিয়মের নিগড়ে বাঁধা পড়বে। শশাঙ্ক তার প্যান্টের পকেট থেকে রুমাল বার করে গালের ক্ষতের উপর চাপা দিয়ে রক্তের স্রোত অবরোধ করে মেঝে থেকে উঠে পড়ল। তারপর টেবিলের দিকে এগিয়ে গিয়ে একটি স্বচ্ছ কাঁচের আবরণ ছেলেপিণ্ডর উপর ফেলে সেটিকে আচ্ছাদিত করল। সাবধানের মান নেই। গালের ক্ষতে মলম লাগিয়ে স্টিকিং প্লাস্টার চাপা দেওয়ার সময় শশাঙ্ক একটি গাড়ির আওয়াজ পেল। তারই বাড়ির গেটের ভিতর দিয়ে গাড়িটা ঢুকছে। অমিতাভর ফিয়াট। ত্রস্তপথে ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে ল্যাবরেটরির দরজা তালা দিয়ে বন্ধ করে শশাঙ্ক বিপরীত দিকের বৈঠকখানার দরজাটি খুলে দিয়ে ঘরে ঢুকে বাতিটা জ্বালিয়ে দিল। সিঁড়িতে অমিতাভর বিলাতি জুতোর শব্দ। শশাঙ্ক সিঁড়ির মুখটাতে গিয়ে বন্ধুকে স্বাগত জানালো। এই ব্যস্ততার মধ্যে এতদূর আসার কারণ একটাই হতে পারে। অমিতাভর মুখের ভাবও শশাঙ্কের অনুমানের সত্যটাই প্রমাণ করে। বৈঠকখানায় গিয়ে সোফায় বসার পর অমিতাভ মুখ খুলল। তার কণ্ঠস্বরে ইস্পাত সুলভ কাঠিন্য। তুই মিথ্যে কথা বলেছিস। শশাঙ্ক স্থির, নির্বাক। প্রোটোস স্যাক্রিফাইস করতে পারে, কিন্তু করবার আগে তার ফাইন্ডিংস সে তোকে নিশ্চয়ই দিয়ে যেত। তার মনে সংকীর্ণতা ছিল না বলেই সে এটা করত এবং তোর সাহায্যের জন্য করত। তুই কি বলতে চাস? প্রোটোসের খাতা কোথায়? বলেছি তো, সে নষ্ট করে ফেলেছে। অমিতাভর বুদ্ধিদীপ্ত চোখে তীব্র বিদ্বেষ জ্বলে উঠল। তোর লজ্জা করে না? যে লোকটা মরে গেছে তার জিনিস, শুধু জিনিস না, তার এত বড় একটা কাজ, তার শেষ কাজ, সেটা তুই বেমালুম। অমিতাভর কথা শেষ হলো না। 16শ শতাব্দীর একটি ইটালীয় চীনামাটির ফুলদানি তার মস্তকের উপর সজোরে প্রক্ষিপ্ত হওয়ার ফলে সে একটি সামান্য আহ শব্দ করে সোফার উপর কাত হয়ে পড়ল। শশাঙ্ক উঠে এসে তার নাড়ি অনুভব করার সময় লক্ষ্য করল অমিতাভর ব্রহ্মতালু থেকে একটি তরল ধারা নির্গত হয়ে মেঝের গালিচায় চুঁইয়ে পড়ে তাতে একটি রক্তিম স্ফীতিমান নকশা আরোপ করেছে। সংকটকালে তার বুদ্ধির স্থির তীক্ষ্ণতায় শশাঙ্ক নিজেই বিস্মিত অনুভব করল। 3 ঘন্টার মধ্যেই শশাঙ্ক তার প্রাক্তন বন্ধুর মৃতদেহ বন্ধুরই ফিয়াট গাড়িতে নিয়ে গিয়ে কলকাতার উপকণ্ঠে একটি নির্জন স্থানে গাড়ি সমেত রেখে বেলঘরিয়ায় ফিরে এলো। গাড়ি জখম করতে গিয়ে সে নিজেও কিঞ্চিৎ জখম হয়েছে, কিন্তু সেটা যাকে বলে মাইনার ইনজিওরি। মুষলধারে বৃষ্টির মধ্যে 1.5 মাইল পথ হেঁটে সিক্ত অবস্থায় বাস ধরে তাকে ফিরতে হয়েছে। বৃষ্টিতে পথঘাটের জনশূন্যতা তাকে অবশ্য সাহায্য করেছে। মালিকের ছুটি দিয়েছিল আগেই, সে ফিরবে রাত 10টার পর। বাঁ হাতেও শশাঙ্কর ব্যান্ডেজ বাঁধতে হয়েছে, দস্তানার অভাবে পূরণ করার জন্য। ছাত্রাবস্থায় গোয়েন্দা কাহিনী পড়ার অভ্যেস আজ তার কাজে লেগেছে। বেলঘরিয়ার বাড়িতে ফিরে সিঁড়ি দিয়ে ওঠার সময় শশাঙ্ক ঘড়ির দিকে দেখল, 8:13। বাঁ হাতে ব্যান্ডেজবদ্ধ অবস্থাতেই শশাঙ্ক চাবি দিয়ে ল্যাবরেটরির দরজা খুলল। সারাদিন বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধের বদলে তার থেকে এলো মাদকতাপূর্ণ একটি অনির্বচনীয় সৌরভ। 70 বছরের পুরনো ঘর যেন সহস্র ফুলের সুবাসে মশগুল হয়ে আছে। শশাঙ্ক প্রায় নেশায় বিভোর হয়ে ঘরে প্রবেশ করল। টেবিলের দিকে চাইতে এক অভাবনীয় দৃশ্য তার চেতনাকে বিহ্বল করে দিল। কাঁচের আবরণটি টেবিলের এক পাশে কাত হয়ে পড়ে আছে,
আর জেলির আকারে এক আশ্চর্য পরিবর্তন। সেটা এখন আর গোলাকৃতি নয়, গোলকের দেহ থেকে অজস্র নীলাভ পাপড়ি নির্গত হয়েছে এবং প্রতিটি পাপড়ি যেন মৃদু সমীরণে হিল্লোলিত হচ্ছে। গন্ধ যে এই সহস্রদল ময়ূরকণ্ঠী জেলি পুষ্প থেকে নিঃসৃত হচ্ছে, শশাঙ্কর সেই বিষয়ে কোনো সন্দেহ রইল না। দুরু পক্ষে ধীর পদক্ষেপে সে টেবিলের দিকে এগিয়ে গেল। এমনই সৌরভের মহিমা যে শশাঙ্কর মন থেকে আজই সন্ধ্যার কালিমালিপ্ত ঘটনাটি সম্পূর্ণ মুছে গেছে। শশাঙ্ক এবার লক্ষ্য করল যে টেবিলের যত কাছে সে এগিয়ে আসছে, পাপড়ি আন্দোলন ততই বৃদ্ধি পাচ্ছে। আরেকটি আশ্চর্য জিনিস শশাঙ্ক লক্ষ্য করল। এবারে উত্তাপের পরিবর্তে একটি পরম স্নিগ্ধ শীতলতা জেলি থেকে নিঃসৃত হয়ে তার দেহ মনের সমস্ত অবসাদ দূর করে দিচ্ছে। শশাঙ্ক অজ্ঞাতসারে তার মুখ থেকে বেরিয়ে এলো, কি অদ্ভুত, কি সুন্দর। এবারে ফুলের একটি বিশেষ পাপড়িকে যেন লম্বিত হতে লক্ষ্য করল শশাঙ্ক। ফুলের সমস্ত জ্যোতিটুকু যেন সেই লম্বমান পাপড়ির অগ্রভাগে কেন্দ্রীভূত হয়েছে। পাপড়িটি ক্রমশ একটি সাপের আকার ধারণ করল। তার উজ্জ্বল নীলাভ ফনাটি যেন কোনো অদৃশ্য সাপুড়ের বাঁশির সঙ্গে তাল রেখে দুলছে। শশাঙ্ক অনুভব করল যে ক্রমবর্ধমান শৈত্যে তার স্নায়ু সব অসাড় হয়ে আসছে। জেলি সর্পের ফনার অগ্রভাগের অত্যুজ্জ্বল নীল জ্যোতি তার দৃষ্টিকে বিভ্রান্ত করছে। শশাঙ্ক এখন শক্তিহীন, অনড়। জেলি সর্পের ফনা তার গলদেশ লক্ষ্য করে এগিয়ে আসছে। শ্বাসরুদ্ধ হয়ে আসছে এখন শশাঙ্কের, কারণ ফনা তার গলদেশে বেষ্টন করে চাপ দিতে শুরু করেছে। ব্যান্ডেজবদ্ধ ডান হাতটা তুলে শশাঙ্ক ফাঁস মুক্ত হবার একটা ক্ষীণ চেষ্টা করল, কিন্তু এই নাগপাশে সহস্র অজগরের শক্তি। কয়েক মুহূর্তের মধ্যেই শশাঙ্ক নিষ্প্রাণ দেহ মেঝেতে লুটিয়ে পড়ল। ফনা তখন শশাঙ্ককে মুক্তি দিয়ে টেবিলের বিপরীত দিক লক্ষ্য করে এগিয়ে গেল। ফনার অগ্রভাগ থেকে এখন 5টি নীলাভ আঙুল উদ্গত হয়েছে। সেই অঙ্গুলি বিস্মিত জেলি হস্ত শশাঙ্কর পেন্সিলটি টেবিলের উপর থেকে অনায়াসে তুলে নিয়ে শশাঙ্করই কালো খাতার খোলা পাতার দিকে অগ্রসর হলো। মালি দুঃখীরাম যখন বেলঘরিয়া থানা থেকে ইন্সপেক্টর বসাককে তার মনিবের মৃতদেহ দেখাতে নিয়ে এলো, তখন প্রায় রাত 12টা। বসাক অবশ্য জেলি জাতীয় কোনো পদার্থ চিহ্ন দেখতে পাননি। শশাঙ্কর মৃতদেহ ছাড়া যে জিনিসটা তার দৃষ্টি আকর্ষণ করল সেটি হলো শশাঙ্ক নোটবুকের পাতায় শশাঙ্করই হস্তাক্ষরে একটি স্বীকারোক্তি, আমার মৃত্যুর জন্য দায়ী আমারই বিবেক। শেষ হলো আজকের নিবেদন সত্যজিৎ রায়ের কাহিনী ময়ূরকণ্ঠী জেলি। যদি এই নিবেদনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে যাবেন। অমিতাভর ভূমিকায় অভিষেক বোস, নিভার চরিত্র এবং কাহিনীর সূত্রধার আমি স্নেহা, প্রফেসর বাগচি মনীষ এবং অমিতাভর ভূমিকায় অংশুমান সেনগুপ্ত, গল্পপাঠ শশাঙ্ক এবং পর্ব পরিচালনায় অনুভব। কাহিনীর সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, উপদেষ্টা হিয়া মুখার্জি, তত্ত্বাবধান সোনামণি সাহা।